অ্যাটেনশন প্লিজ, সবাই একটু দেখো। গতকালকে আমরা দেখছিলাম হলো যে পার্সোনাল প্রোনাউনের সবকিছু। আজকে আমরা দেখবো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউনের ডিটেলস। ঠিক আছে? আচ্ছা, তো ডেমনস্ট্রেট শব্দের অর্থ নির্দেশ করা। ডেমনস্ট্রেট শব্দের অর্থ কি? নির্দেশ করা। ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ, কথা বলতে পারছি? নির্দেশমূলক। নির্দেশমূলক যে প্রোনাউন গুলা নির্দেশ করার জন্য মূলত ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? ডেমনস্ট্রেট শব্দের আরেকটা অর্থ হলো, ডেমনস্ট্রেট শব্দের আরেকটা অর্থ হলো যে প্রদর্শন করা। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। প্রদর্শন করতে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় বা নির্দেশ করতে গিয়ে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় একে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা সংজ্ঞাতে দেখবো হলো যে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পূর্ববর্তী তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। মূলত এখানে যে বিষয়টা ইউজ করবো আমরা, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে মূল বিষয় হলো যে নির্দেশ করা। মূল বিষয় কি? একটা সংজ্ঞার হেডওয়ার্ড থাকে, মূল শব্দ থাকে। একটা সংজ্ঞার কি থাকে? মূল শব্দ থাকে। মূল শব্দটা মনে রাখতে পারলে তোমাদের পড়া অনেক ইজিলি মনে থাকবে। কথা বুঝতে পারছি? দেখো এক্সাম্পল হিসেবে দেখো, দিস ইজ মাই বুক, এই বইটা আমার। দিস ইজ মাই বুক, এই কাছের কোন কিছু নির্দেশ করতে আমি অবশ্য বলবো, এগুলো নিয়ে একটু ডিটেইলস আলোচনা করার সমস্যা নেই। কাছের কোনো কিছু, ধরো আমার হাতে একটা বই আছে, এরকম একটা বই আছে, আমি বললাম দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এই বইটি আমার, অর্থাৎ এই বইটিকে নির্দেশ করতে, বা দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মার্কার, এরকম কোনো কিছু নির্দেশ করতে, কাছের বা নিকটের কোনো কিছু নির্দেশ করতে আমরা দিস ইউজ করি। কি ইউজ করি? দিস। এই দিস সিঙ্গুলার, এই দিস হলো প্লুরাল। এই দিস কে? এই দিস হলো প্লুরাল। এই কাছের একটাকে নির্দেশ করতে দিস, কাছের বেশিকে নির্দেশ করতে এই দিস। কথা বুঝতে পারছি? দিস আর মাই বুকস, অনেকগুলো বুক আছে আমার হাতে এই মুহূর্তে, আমি বললাম দিস আর মাই বুকস। একটা বুক হইলে দিস, THIS এটা, আর যদি বেশি বুক হয় তাহলে THES, দিস। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, যদি বলতাম দূরে একটা ওই বেঞ্চ বা টেবিলের মধ্যে, বা তোমার কাছে একটা বই আছে, ধরো ইংলিশ বই তোমার কাছে আছে, আমি এই মুহূর্তে বলতেছি দ্যাট ইজ এ ইংলিশ বুক, দ্যাট ইজ এ ইংলিশ বুক। আমি বললাম তোমার কাছে দুই তিনটা বই আছে, আমি বললাম যে দোজ আর বুকস, দোজ আর ইউর বুকস, বা দোজ আর বুকস। অর্থাৎ তোমার কাছে একের অধিক বই থাকলে আমরা বলতে পারি দূরের ক্ষেত্রে, দূরের একটার ক্ষেত্রে দ্যাট, বেশির ক্ষেত্রে দোজ। কথা বুঝতে পারছো? তাহলে দূরের একটার জন্য কি? দ্যাট। দূরের একটার জন্য দ্যাট, এবং দূরের বেশির জন্য দোজ। দূরের একটার জন্য দ্যাট এবং দূরের বেশির জন্য হবে দোজ। তাহলে দ্যাট ইজ এ পেন, যদি একটা কলম থাকতো আমি বলতে পারি কি দ্যাট ইজ এ পেন। যদি অনেক বেশি কলম থাকতো আমরা বলতে পারি কি দোজ আর পেন্স, আর দোজ আর টু পেন্স, বলতে পারি তো? আচ্ছা, এই দুইটা হলো দূরের বস্তু নির্দেশ করবে। কিসের? এই দুইটা হলো কাছের। এই দুইটা কি? কাছের। কাছের। এটা কি? দূরের। ঠিক আছে তো? ঠিক আছে। এই দিস এবং দ্যাট, এগুলো তো দিলাম না, কাছের এবং দূরের দিলাম তো। আচ্ছা, দিস আর দ্যাট হইলো সিঙ্গুলার। দিস আর দ্যাট কি? সিঙ্গুলার। দিস আর দোজ, দিস আর দোজ কি? প্লুরাল। কি? প্লুরাল। বুঝতে পারছে? বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা বিষয় দেখো, দিস আর এই দিস আছে না, এই যে দিস আর দিস, এই দুইটা, এইগুলো হয় প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলা কি কোন টেন্সে ব্যবহার করা হয়? প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। আর এই দ্যাট আর দোজ মূলত পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। দেখো এখানে অনেকগুলো বিষয় আছে, আমি তোমাদের একটু সামারাইজ করি, তোমরা বোঝার চেষ্টা করো। দিস কাছের জন্য ব্যবহার করা হয়, দ্যাট আর দোজ দূরের জন্য ব্যবহার করা হয়। এটুকু বুঝছো দি? আচ্ছা, এই দিস আর দ্যাট, মানে এই দিস আর দ্যাট হলো সিঙ্গুলার, দিস আর দোজ হলো প্লুরাল। এটুকু বুঝছি? তাহলে সিঙ্গুলার প্লুরাল চলে গেল। এখন আমি বললাম যে প্রথম যে দুইটা, এই দুইটা কাছের এবং প্রেজেন্টে এগুলো ব্যবহার করা হয়, কাছের এবং প্রেজেন্ট টেন্সে এগুলো ব্যবহার করা হয়। আমি এখান থেকে মুছে ফেললাম, তোমাদের অসুবিধা দরকার নাই। হ্যাঁ, অসুবিধার দরকার নেই। তাহলে কাছের এবং প্রেজেন্ট এগুলো দূরের এবং পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এখন দেখো তো সহজ নেই,
দ্যাট আর দোজ দূরের জন্য এবং পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। দিজ আর দিস কাছের এবং এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি ঝামেলা তো নাই। আচ্ছা, আমি পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলা তেমন আলোচনা করি নাই, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার আছে অনেক, এবং আরো আছে সো, টেল, থিঙ্কার, এগুলোর পরে কি কি বসে বা কি হয়। সো যদি সে, টেল, থিঙ্কার এগুলোর পরে বসে, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। সাচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। অনেক কিছু আছে। এখন বিষয় হলো যে আমি তোমাদের স্বল্প সময়ের জন্য, যেহেতু অল্প সময় অনেক কিছু পড়াতে হবে, সময় হাতে অল্প, এই জন্য এই মাইনর যে বিষয়গুলো এত ইম্পর্টেন্ট না, ওই বিষয়গুলো এত ইম্পর্টেন্ট না, এই জন্য তোমাদেরকে আমি ওইগুলো দিলাম না। জাস্ট আমি প্রোনাউন গুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাইয়া টপিকসে শেষ করে ইনশাল্লাহ আমরা পরীক্ষার যে টপিক গুলো ওইগুলো দেখতে চাই, ওইগুলো দেখবো। এই জন্য ওই ছোট বিষয়গুলো এখন আর আলোচনা করলাম না। ক্লিয়ার? ওকে, তারপর দেখবো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট। তাহলে সহজ কথা, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট করে কিছু বোঝায়, তাহলে মূল শব্দ এই সংজ্ঞার মধ্যে কি হবে? অনির্দিষ্ট। মূল শব্দ কি হবে? অনির্দিষ্ট। যদি কোনো প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, তাহলে তার কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমরা দেখবো যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, অনির্দিষ্ট করে বুঝায়, তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। সহজ। যেমন দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্রত্যেকের উচিত, প্রত্যেকের দায়িত্ব বা কর্তব্য পালন করা। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, তাহলে কি হবে? কেউ আমার কলমটি চুরি করেছে। কেউ আমার কলমটি কি করেছে? চুরি করেছে। এখানে সাম বডি দিলাম, কেউ, যে কেউ বা কেউ, এটা অনির্দিষ্ট কিনা? ওয়ান অনির্দিষ্ট কিনা? অনির্দিষ্ট না? আমি যদি বলতাম এনি, নো, নান, হ্যাঁ নান, সামবডি, এনিবডি, নোবডি দিতে পারতাম না, কারণ নোবডি কেউ না, নান কেউ না, এনি যে কেউ, এনিওয়ান যে কেউ, এগুলো আমি দিতে পারতাম তো। তাহলে সহজ কথায় যদি বলি, নির্দিষ্ট করে বুঝাবে না, অনির্দিষ্ট করে যা বোঝায় তাই কি ইনডিফিনিট প্রোনাউন। ওকে, ঠিক আছে, দ্যাটস অল টুডে।